দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি চ্যানেল 9 এর সাপ্তাহিক নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডক্টরস পয়েন্ট। সাথে আছে আমি ডক্টর আকাশলীন বদরুদ্দোজা। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর ABM আব্দুল্লাহ স্যার, এমেরিটাস অধ্যাপক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক, 21 পদকপ্রাপ্ত। স্যার কেমন আছেন? জি, আল্লাহর রহমতে অনেক ভালো। স্যার 2023 সালের সমীক্ষা যদি আমরা দেখে থাকি, সেক্ষেত্রে বর্ষার মৌসুম সামনে আসছে। বর্ষার মৌসুম আসলেই ডেঙ্গুর প্রাদুর্ভাবও শুরু হয়ে যায়। তো আপনি তো স্যার আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর খুব কাছের একজন মানুষ। আমরা যেটা জানতে চাইব, এই বছর আমাদের প্রিকশন কি নেওয়া হয়েছে? আমার ভয় হলো যে এই যে এখন তো গরম, হয়তো কয়েকদিন মধ্যে কিন্তু বৃষ্টি শুরু হবে। জি আচ্ছা, বৃষ্টি শুরু হলে এটা তো ধরেন যে এপ্রিল মে এই সময়টা আবার বৃষ্টিপাতের সঙ্গে সম্পর্ক আছে, তখন আবার ডেঙ্গুর যে মশা, এডিস মশা, এইটা আবার বাড়ার কিন্তু ঝুঁকি থাকে। কারণ আমাদের তো গতবারও কিন্তু আমাদের তিক্ত অভিজ্ঞতা আছে, সারা বছর কিন্তু ডেঙ্গু ছিল প্রচুর। আবার এক সময় বলতাম যে ডেঙ্গু আর কিন্তু মৌসুমই নাই, ওই এপ্রিল মেতে শুরু হতো, সেপ্টেম্বর অক্টোবর শেষ হবে। কিন্তু গতবার দেখছি আমরা সেই জানুয়ারি থেকেই শুরু হয়েছে, শীতকালেও কিন্তু ছিল। এবারও ডেঙ্গু অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে জানুয়ারি থেকেই। এখন পর্যন্ত প্রায় 2000-এর বেশি রোগী কিন্তু আক্রান্ত হয়ে গেছে। গতবার 2023-এ এই সময়টাতে এত রোগী কিন্তু ছিল না। ইভেন আপনি এবার প্রায় 24 জন রোগ কিন্তু মারা গেছে ডেঙ্গুতে। আচ্ছা, সেজন্য আমাদের ভয় হলো যে এই যে আবার যদি বৃষ্টিপাত শুরু হয়, এডিস মশা যদি পারে, আবার ডেঙ্গুর প্রকোপ যেন না বেড়ে যায়। সেই জন্য যেটা দরকার আমাদের সবারই, কারণ এর আগে আমি বলছি, বিভিন্ন সময় আপনার মিডিয়াও তো বলছি, যখনই ডেঙ্গু শুরু হয় মশা মারার তুর্য ছড়ায়, সারা বছর খবর থাকে না। এবারও বলছি যে এটা যেন না হয়, কারণ শত্রু তো আমরা চিনি, ডেঙ্গু শত্রুকে এডিস মশা, ডেঙ্গু বাহিত এডিস মশার কামড়েই তো ডেঙ্গু হবে। সুতরাং আমাদেরকে মশা নিয়ন্ত্রণের জন্য যা যা করা দরকার করতে হবে। অ্যাডাল্ট মশাগুলো মারতে হবে, মশার যে ব্রিডিং প্লেস, যেখানে ডিম পারে, জমা পানি, এগুলো ধ্বংস করতে হবে। ঘরের বাইরেও হতে পারে জমা পানি, যে কোনোখানে। আপনি একটা ডাব খায় খোসা ফায়ালেন, বাইরে চিপসের প্যাকেট, আজকাল দেখবেন যে চা কফি খায় সব কিন্তু ডিসপোজেবল ওই প্লাস্টিক গ্লাসটাকে নিয়ে খায়, পান করে ফেলে দেয়। ওই পানির মধ্যে জমা যে পানি, টায়ার কোথাও দোকানে টোকানে দেখি আশেপাশে রাস্তার মধ্যে ফালায় রাখে, পানি জমা পেলেই কিন্তু ডেঙ্গু মশাগুলো ডিম পারবে। সুতরাং এগুলোকে ধ্বংস করতে হবে। আর এই মশাগুলো আর এই কিন্তু গৃহপালিত মশা বলে। আপনার আমার সুন্দর সুন্দর ঘর বাড়িতে কিন্তু এরা ডিম পারতে বা পছন্দ করে, বাস করতে পছন্দ করে। আপনার আমার ঘর যে কোনোখানে জমা পানি, বাথটাবে বলেন, ফুলের টবে বলে, আজকাল ছাদ বাগানেও কিন্তু আছে। আমি ছাদ বাগানে বিরোধিতা করছি না, কিন্তু ওখানে যে টব থাকে, ড্রাম থাকে, এগুলো 3 থেকে 5 দিন বেশি কোথাও যেন জমা পানি না থাকে। ঘরের চতুর্পাশটা পরিষ্কার করা। আবার এটাও মনে রাখতে হবে, এটা কিন্তু শুধু ওই সিটি কর্পোরেশন বা প্রশাসনের কিন্তু একার দায়িত্ব না, এটা কিন্তু জনগণ সবাই মিলেই করতে হবে। আমাদের সবার সামাজিক দায়িত্ব। আপনার সামাজিকও আছে, কিন্তু আপনার আমার ঘর বাড়ি তো সিটি কর্পোরেশন লোক এসে পরিষ্কার করবে না। ঢাকায় ধরেন মাল্টি স্টোর বিল্ডিং আসতো, 20 তলা বিল্ডিংও তো আছে, সিটি কর্পোরেশন লোক এসে কি আপনার আমার ঘরে ঘরে পরিষ্কার করে দেবে? এইটা কিন্তু বাড়িটির দায়িত্ব কিন্তু আমাকেই নিতে হবে। ইভেন আজকাল ডেঙ্গু তো শহরেও নাই, 64 জেলাও ছড়ায় গেছে, গ্রামে গঞ্জে সব জায়গাতেই, তাই না? সুতরাং জনগণ, প্রশাসন, আমি তো মনে করি যে জনসম্পৃক্ততা, জনসচেতনতা ছাড়া ডেঙ্গু তো আপনি প্রতিরোধ করতে পারবেন না। এই জন্য প্রশাসন তার কাজ করবে, আমি আমার কাজ করব। ইভেন আমি তো মনে করি জনসম্পৃক্ততা বাড়াইতে হবে, জনগণের মধ্যে প্রচার প্রচারণা চালাইতে হবে। আমরা জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান বা ধরেন ছাত্র, শিক্ষক, সবসময় বলি যে সবার কিন্তু ইনভলভমেন্ট লাগবে। ইভেন যার যার ধর্মগুরু, যেমন আমাদের মসজিদের ইমাম সাহেব আছে, উনি যদি শুক্রবারে খুতবাতেও বলেন স্বাস্থ্য সচেতনকে একটু মানুষকে বলার জন্য 2-1 মিনিট বলে, ওনার কথা কিন্তু মানুষের শুনবে। অন্য ধর্মের যারা গুরু, তারাও যদি তাদের কথা বলেন, এর উদ্দেশ্য হলো মানুষকে সতর্ক করা, সচেতন করা, তাতেও কিন্তু দেখেন একটা বিশাল উপকার হবে। সুতরাং আমাদেরকে কিন্তু এই ব্যাপারে খেয়াল রাখতে। আরেকটা জিনিস করা উচিত, কাজের যেন সমন্বয় থাকে। ইচ্ছা মতো যার যার মতো করলে আমার অসুবিধা হয়। যেমন যদি ঢাকা শহর ধরেন, ঢাকা শহর পুরোটা তো সিটি কর্পোরেশন 2টা সিটি, উত্তর দক্ষিণ, এটার মধ্যে সময় লাগবে। উত্তরে মশা মারল, দক্ষিণে খবর নাই, তাহলে তো সব মশা ধরে উত্তরে দক্ষিণে চলে যাবে, এটা কিন্তু হবে না। ইভেন ঢাকা শহরের অনেকগুলো এরিয়া আছে সিটি কর্পোরেশনের আন্ডারে না, যেমন ধরেন রাজুক আছে, ভূমি মন্ত্রণালয় আছে, তাই না? তারপরে যে দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি চ্যানেল 9 এর সাপ্তাহিক নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডক্টরস পয়েন্ট। সাথে আছে আমি ডক্টর আকাশলীন বদরুদ্দোজা। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন
ডক্টর এবিএম আব্দুল্লাহ স্যার, এমেরিটাস অধ্যাপক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক, 21 পদকপ্রাপ্ত। স্যার কেমন আছেন? জি, আল্লাহর রহমতে অনেক ভালো। স্যার, 2023 সালের সমীক্ষা যদি আমরা দেখে থাকি, সেক্ষেত্রে বর্ষার মৌসুম সামনে আসছে। বর্ষার মৌসুম আসলেই ডেঙ্গুর প্রাদুর্ভাবও শুরু হয়ে যায়। তো আপনি তো স্যার আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর খুব কাছের একজন মানুষ। আমরা যেটা জানতে চাইব, এই বছর আমাদের প্রিকশন কি নেওয়া হয়েছে? আমার ভয় হলো যে এই যে এখন তো গরম, হয়তো কয়েকদিন মধ্যে কিন্তু বৃষ্টি শুরু হবে। জি আচ্ছা, বৃষ্টি শুরু হলে এটা তো ধরেন যে এপ্রিল মে এই সময়টা আবার বৃষ্টিপাতের সঙ্গে সম্পর্ক আছে, তখন আবার ডেঙ্গুর যে মশা, এডিস মশা, এইটা আবার বাড়ার কিন্তু ঝুঁকি থাকে। কারণ আমাদের তো গতবারও কিন্তু আমাদের তিক্ত অভিজ্ঞতা আছে, সারা বছর কিন্তু ডেঙ্গু ছিল প্রচুর। আবার এক সময় বলতাম যে ডেঙ্গু আর কিন্তু মৌসুমি নাই, ওই এপ্রিল মেতে শুরু হতো, সেপ্টেম্বর অক্টোবর শেষ হবে। কিন্তু গতবার দেখছি আমরা সেই জানুয়ারি থেকেই শুরু হয়েছে, শীতকালেও কিন্তু ছিল। এবারও ডেঙ্গু অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে জানুয়ারি থেকেই। এখন পর্যন্ত প্রায় 2000-এর বেশি রোগী কিন্তু আক্রান্ত হয়ে গেছে। গতবার 2023-এ এই সময়টাতে এত রোগী কিন্তু ছিল না। ইভেন আপনি এবার প্রায় 24 জন লোক কিন্তু মারা গেছে ডেঙ্গুতে। আচ্ছা, সেজন্য আমাদের ভয় হলো যে এই যে আবার যদি বৃষ্টিবাদল শুরু হয়, এডিস মশা যদি বাড়ে, আবার ডেঙ্গুর প্রকোপ যেন না বেড়ে যায়। সেই জন্য যেটা দরকার আমাদের সবারই, কারণ এর আগে আমি বলছি, বিভিন্ন সময় আপনার মিডিয়াও তো বলছি, যখনই ডেঙ্গু শুরু হয় মশা মারার তুর্য ছড়ায়, সারা বছর খবর থাকে না। এবারও বলছি যে এটা যেন না হয়, কারণ শত্রু তো আমরা চিনি, ডেঙ্গু শত্রুকে এডিস মশা, ডেঙ্গু বাহিত এডিস মশার কামড়েই তো ডেঙ্গু হবে। সুতরাং আমাদেরকে মশা নিয়ন্ত্রণের জন্য যা যা করা দরকার করতে হবে। অ্যাডাল্ট মশাগুলো মারতে হবে, মশার যে ব্রিডিং প্লেস, যেখানে ডিম পারে, জমা পানি, এগুলো ধ্বংস করতে হবে। ঘরের বাইরেও হতে পারে জমা পানি, যে কোনোখানে। আপনি একটা ডাব খায় খোসা ফায়ালেন, বাইরে চিপসের প্যাকেট, আজকাল দেখবেন যে চা কফি খায় সব কিন্তু ডিসপোজেবল ওই প্লাস্টিক গ্লাসটাকে নিয়ে খায়, পান করে ফেলে দেয়। ওই পানির মধ্যে জমা যে পানি, টায়ার কোথাও দোকানে টোকানে দেখি আশেপাশে রাস্তার মধ্যে ফালায় রাখে, পানি জমা পেলেই কিন্তু ডেঙ্গু মশাগুলো ডিম পারবে। সুতরাং এগুলোকে ধ্বংস করতে হবে। আর এই মশাগুলো আর এই কিন্তু গৃহপালিত মশা বলে। আপনার আমার সুন্দর সুন্দর ঘর বাড়িতে কিন্তু এরা ডিম পারতে বা পছন্দ করে, বাস করতে পছন্দ করে। আপনার আমার ঘর যে কোনোখানে জমা পানি, বাথটাবে বলেন, ফুলের টবে বলে, আজকাল ছাদ বাগানেও কিন্তু আছে। আমি ছাদ বাগানে বিরোধিতা করছি না, কিন্তু ওখানে যে টব থাকে, ড্রাম থাকে, এগুলো 3 থেকে 5 দিন বেশি কোথাও যেন জমা পানি না থাকে। ঘরের চতুর্পাশটা পরিষ্কার করা। আবার এটাও মনে রাখতে হবে, এটা কিন্তু শুধু ওই সিটি কর্পোরেশন বা প্রশাসনের কিন্তু একার দায়িত্ব না, এটা কিন্তু জনগণ সবাই মিলেই করতে হবে। আমাদের সবার সামাজিক দায়িত্ব। আপনার সামাজিকও আছে, কিন্তু আপনার আমার ঘর বাড়ি তো সিটি কর্পোরেশন লোক এসে পরিষ্কার করবে না। ঢাকায় ধরেন মাল্টি স্টোর বিল্ডিং আছে, 20 তলা বিল্ডিংও তো আছে, সিটি কর্পোরেশন লোক এসে কি আপনার আমার ঘরে ঘরে পরিষ্কার করে দেবে? এইটা কিন্তু বাড়িটির দায়িত্ব কিন্তু আমাকেই নিতে হবে। ইভেন আজকাল ডেঙ্গু তো শহরেও নাই, 64 জেলাও ছড়ায় গেছে, গ্রামে গঞ্জে সব জায়গাতেই, তাই না? সুতরাং জনগণ, প্রশাসন, আমি তো মনে করি যে জনসম্পৃক্ততা, জনসচেতনতা ছাড়া ডেঙ্গু তো আপনি প্রতিরোধ করতে পারবেন না। এই জন্য প্রশাসন তার কাজ করবে, আমি আমার কাজ করব। ইভেন আমি তো মনে করি জনসম্পৃক্ততা বাড়াইতে হবে, জনগণের মধ্যে প্রচার প্রচারণা চালাইতে হবে। আমরা জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান বা ধরেন ছাত্র, শিক্ষক, সবসময় বলি যে সবার কিন্তু ইনভলভমেন্ট লাগবে। ইভেন যার যার ধর্মগুরু, যেমন আমাদের মসজিদের ইমাম সাহেব আছে, উনি যদি শুক্রবারে খুতবাতেও বলেন স্বাস্থ্য সচেতনকে একটু মানুষকে বলার জন্য 2-1 মিনিট বলে, ওনার কথা কিন্তু মানুষের শুনবে। অন্য ধর্মের যারা গুরু, তারাও যদি তাদের কথা বলেন, এর উদ্দেশ্য হলো মানুষকে সতর্ক করা, সচেতন করা, তাতেও কিন্তু দেখেন একটা বিশাল উপকার হবে। সুতরাং আমাদেরকে কিন্তু এই ব্যাপারে খেয়াল রাখতে। আরেকটা জিনিস করা উচিত, কাজের যেন সমন্বয় থাকে। ইচ্ছা মতো যার যার মতো করলে আমার অসুবিধা হয়। যেমন যদি ঢাকা শহর ধরেন, ঢাকা শহর পুরোটা তো সিটি কর্পোরেশন 2টা সিটি, উত্তর দক্ষিণ, এটার মধ্যে সময় লাগবে। উত্তরে মশা মারল, দক্ষিণে খবর নাই, তাহলে তো সব মশা ধরে উত্তরে দক্ষিণে চলে যাবে, এটা কিন্তু হবে না। ইভেন ঢাকা শহরের অনেকগুলো এরিয়া আছে সিটি কর্পোরেশনের আন্ডারে না, যেমন ধরেন রাজুক আছে, ভূমি মন্ত্রণালয় আছে, তাই না? তারপরে যে ধরেন এয়ারপোর্ট আছে, এরকম বিভিন্ন ভাগ ভাগ করা কিন্তু আছে। তাদের মধ্যেও ক্যান্টনমেন্ট আছে, সব জায়গায় তো সিটি কর্পোরেশন লোক যায় না তো। সুতরাং এদের মধ্যে সমন্বিত পদক্ষেপ যদি না নেই, তাহলে কিন্তু এই মৎস্যজীবীদের কার্যক্রম পুরোপুরি সফল হবে না। সেজন্য আমাদের সবাইকে জনসম্পৃক্ততা বাড়াইতে হবে, সমন্বয়হীনতা যেন না হয়, সমন্বয়টা বাড়াইতে হবে, তাহলে আমরা কিন্তু ডেঙ্গু প্রতিরোধ করতে পারবো। স্যার, আমরা খুব সুন্দর আলোচনা করছিলাম, কিন্তু আলোচনার এই অংশে ছোট একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, নিচ্ছি ছোট একটা বিরতি, সাথেই থাকুন।
ধন্যবাদ সাথেই থাকার জন্য। চলে যাচ্ছি সরাসরি ABM আব্দুল্লাহ স্যারের কাছে। আর স্যার, আমাদের দেশে তো আসলে চারিদিকে নানা রকম উন্নয়নমূলক কাজকর্ম চলছে, তো আন্ডার কনস্ট্রাকশন এরিয়াগুলোতেও পানি জমে যায়, পরিষ্কার পানিতেই তো মশা হয়। যে কনস্ট্রাকশন বিল্ডিং বানায় না, ওখানে তো পানি দেয়, পানি 10-12 দিন দেখো ওর মধ্যে কিন্তু মশা ডিম পারবে। এখন এইটা কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমাদের পক্ষে নিয়ন্ত্রণে আনা সম্ভব না সব সময়। সেক্ষেত্রে একটা মানুষ, অ্যাডাল্ট এবং শিশু বাসায় তারা কি কি প্রিকশন নিতে পারে বাসা থেকে বের হওয়ার আগে? বা এরকম প্রথমত যে কনস্ট্রাকশন কথা বললেন, পানিগুলো এগুলো খেয়াল রাখতে হবে 3 থেকে 5 দিনের যেন জমা না থাকে। শুধু তাই না, কত রাস্তাঘাটে কত কনস্ট্রাকশন আছে, জমতেছে পানি, বিল্ডিং হচ্ছে, এগুলো তো খেয়াল রাখতে হবে। কারণ যেটুকু আমার দায়িত্ব, ইভেন মানে মাল্টিস্টোরি বিল্ডিং আন্ডারগ্রাউন্ড যে বেসমেন্ট থাকে, কার ওয়াশ টস করে পানি, তো জমা পানি থাকে অনেক, সেখানেও খেয়াল রাখতে, এগুলো তো আমাদেরই দায়িত্ব আর কি। আরেকটা হলো যেটা বললেন যে আমরা কি প্রিকশন, বয়স্ক মানুষ বা বাচ্চা, তাই না, আমাদের দায়িত্ব, আমাদের কথা হলো মশার কামড় থেকে আমাকে বাঁচাইতে হবে। তার মানে আমি মশা যাতে আমাকে না কামড়ায় তার জন্য দিনে রাতে আমি মশা তো মূলত কামড়ায় দিনে রাতে, যে কোনো সময়, দিনে রাতে যখনই ঘুমাবেন মশাই টানাবেন। ছোটো বাচ্চারা যেন ফুল প্যান্ট পরে, হাফ প্যান্ট না পরে, এটা খেয়াল রাখতে হবে আর কি। মশার কামড় থেকে বাঁচাতো, নিজের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যতটুকু সম্ভব। আর যেটা এলে তো অ্যাডাল্ট মশাগুলোকে মারার, মশা মারার জন্য কিছু যা যা করা দরকার সেটাও চেষ্টা করতে হবে। সিটি কর্পোরেশন তারা চেষ্টা করছে অ্যাডাল্ট মশা মারার জন্য, বিভিন্ন মেথড আছে তারা অ্যাপ্লাই করছে। আরেকটা হলো যেটা বললাম, যেখানে ডিম পারে, ব্রিডিং প্লেস, এগুলো ধ্বংস করতে হবে। অর্থাৎ কোথাও যেন জমা পানি না থাকে। এইটা যদি খেয়াল না রাখি তাহলে তো মুশকিল হবে। অর্থাৎ অ্যাডাল্ট মশাগুলোকে মারতে হবে, ব্রিডিং প্লেসগুলো ধ্বংস করতে হবে। আর মশা যে ডিম পারে, লার্ভা বলে, যেখানে লার্ভার সম্ভাবনা আছে, ওই জায়গাগুলোকে স্প্রেতে করে প্রশাসনের সহযোগিতায় এগুলো কিন্তু নির্মূল করতে হবে। তাহলে আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণ করি। কারণ ডেঙ্গু নির্মূল হয়তো হবে না, কারণ মশা তো দুনিয়ার শুরু থেকে আছে, মশা ছিল, আছে, ভবিষ্যতেও তো মশা থাকবে। সুতরাং ডেঙ্গু হয়তো ছিল, আসে, ভবিষ্যতেও থাকবে, কিন্তু নির্মূল করা না গেলেও নিয়ন্ত্রণ কিন্তু অসম্ভব না। আমাদের নিয়ন্ত্রণ অবশ্যই করতে হবে আর কি। আর এটার জন্য শুধু সমাজে সচেতনতামূলক মেসেজগুলোই সবার জন্য জানা দরকার, সচেতনতা, সতর্ক থাকা এবং সমন্বয় থাকা। একটা জিনিস আমি আরো জানতে চাইবো যে ডেঙ্গুর প্রসঙ্গে আপনি যদি ছোট করে আমাদের আরেকবার বলেন যে ডেঙ্গুর অ্যালার্মিং সাইনগুলো কি কি বড়দের মধ্যে, বাচ্চাদের মধ্যে, এবং ডেঙ্গুর ব্যাপারে আমরা জানি যে জ্বর আসলেই ঠিক কত ঘন্টার মধ্যে আমরা যদি টেস্ট করি ডেঙ্গুর রেজাল্টটাই পাবো সঠিকভাবে। এখানে একটা পয়েন্ট বলি আপনাকে, আপনি নিশ্চয়ই জানেন, গতবার কিন্তু আমরা দেখছি ডেঙ্গু তার ধরন বদলায় ফেলছে। মানে নর্মাল যে লক্ষণ, ক্লাসিক্যাল ফিচার যেগুলো, এগুলো আর পাওয়া যায় না। নর্মাল বলতে হাই টেম্পারেচার 4-5, তাই না, 4 দিন 5 দিন পরে জ্বর কমে যায়, গায়ে র্যাশ ওঠে, লাল লাল অ্যালার্জির মতো, ওই সময় রক্তের প্লেটিলেট কমে, তখন আবার রক্তক্ষরণ হতে পারে পায়খানার সঙ্গে, বমির সাথে। রুগী বলবে ব্রাশ করতে রক্ত, নাকে রক্ত, মেয়েদের যেমন পিরিয়ড সময় হয় না হচ্ছে, অত পিরিয়ড চলছে বন্ধ হচ্ছে, এরকম আর কি। প্রায় রুগীর এগুলো পাওয়া যায় না। গতবার আমরা লক্ষ্য করছি, দেখা যায় যে রুগী 1-2 দিন সামান্য জ্বর হঠাৎ করে খারাপ হয়েছে। এই জন্য জনগণকে সবসময় বলছি, যেহেতু এগুলো কিন্তু অন্য জ্বর, অনেকগুলো জ্বর, ভাইরাস জ্বর তো একই রকম লক্ষণ, শরীর ব্যথা, মাথা ব্যথা, গেড়ে গেড়ে ব্যথা, গলা ব্যথা, কাশি, এগুলো হতে পারে। ডেঙ্গু তো একই রকম লক্ষণ, বোঝা যায় না। সেই জন্য সবার জন্য যেটা, যেহেতু ডেঙ্গু হচ্ছে, এগুলো অনেকগুলো ইনফ্লুয়েঞ্জা, ফ্লু, কমন কোল্ড, এগুলোও হতে পারে, অন্য যে কোনো ভাইরাস হতে পারে। যেহেতু ডেঙ্গু হচ্ছে, সুতরাং যে কারোর জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা, গলা ব্যথা, এরকম যদি লক্ষণ হয়, ডেঙ্গুর টেস্টটা করিয়ে নেবেন। এটা সিম্পল একটা টেস্ট, NS1 অ্যান্টিজেন বলে। 3 দিনের মধ্যে কিন্তু পজিটিভ হয়ে যায়। আচ্ছা, 3 দিন পরে করলে, এটা করলে তখন এটা আবার পজিটিভিটি কিন্তু কমে যায়, তখন বোঝা যায় না। তখন অন্য টেস্ট আছে, IgM বলে, অ্যান্টিবডি টেস্ট বলে, সেটা সাধারণত 4 দিন 5 দিন পরে করতে হয়। এবং যে কারো এই ধরনের লক্ষণ হলে NS1 অ্যান্টিজেন টেস্টটা করিয়ে নেবেন। আর একটু খেয়াল রাখেন, যদি NS1 যদি এটা করতে হবে 2 কারণে। একটা যদি পজিটিভ হয় তাহলে তো রোগীটার চিকিৎসা লাগবে, এবং তাকে একটু আইসোলেট করতে হবে। কারণটা হলো, ওকে যে মশা কামড়াবে, ওই মশার মধ্যে ডেঙ্গু ভাইরাস ঢুকবে, সে যত লোককে আবার কামড়াবে তার মধ্যে ডেঙ্গু হচ্ছে, এইভাবে কিন্তু ছড়াচ্ছে। সেই জন্য টেস্টটা করিয়ে নেবে নাকি। আর 2 নম্বর হলো, এটা কাজই একটা, যদি আল্লাহ না করে কারো হয়েই যায়, প্রচুর পানি পান করবে। পানি ওই যেখানে ওই ডাব পানি, ওর সেলেন যা মনে চায় ডাবই খাইতে, ডাবের কোনো রোল নাই, লিকুইড খাওয়া। কারণ এখানেও কিন্তু লিকুইড লিকেজটা বেশি হয়। বডির যে ধমনী বা রগ বলি আমরা, এখান থেকে ফ্লুইডটা বের হয়ে পেটে জমে যায়, সাইটিস বলে, বুকে জমে যায়, পানি বের হয়ে যায়। পানি বের হলে রক্ত প্রেশার কমে যায়, ইউরিন কমে যায়, অনেক সময় রুগী শকে চলে যায়, ডেঙ্গু শক সিনড্রোম বলে, তাতে তো রুগী মারাও যেতে পারে। সেই জন্য প্রচুর পানি খাবে। জ্বর যদি থাকে, শরীর ব্যথা করে, প্যারাসিটামলের বাইরে কোনো মেডিসিন খাবে না।
মানে অন্য কোনো যে পেইন কিলার খুব ব্যথা করে, এটার নামে কিন্তু ব্রেক বোন ফিভার বলে, এত ব্যথা হতে পারে নাও পারে, তার জন্য অন্য কোনো পেইন কিলার দেওয়া ঠিক হবে, তার ঝুঁকিটা কিন্তু তার বেশি হবে। সুতরাং পেইন কিলার খাবে না, ডাক্তারের প্রয়োজন পারমিশন ছাড়া বা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া অযথা দোকান থেকে অ্যান্টিবায়োটিক কিনে খাবে না, কারণ অ্যান্টিবায়োটিক কোনো রোল তো না, এটা ভাইরাস। অ্যান্টিবায়োটিক যদি ডাক্তার মনে করে সেকেন্ডারি ইনফেকশন হলো, কারণ আমরা গত বলে দিচ্ছি ডেঙ্গুর সাথে টাইফয়েডে পাওয়া গেছে, ডেঙ্গুর সাথে নিউমোনিয়া হলো, সেখানে হয়তো অ্যান্টিবায়োটিক লাগতে পারে, কিন্তু রেগুলার তো খাওয়ার দরকার নাই, কিন্তু দোকান থেকে রুগীরা ইচ্ছা মতো কিনে খাবেন না, এইটাই সবচেয়ে জরুরি। আর দ্বিতীয় কথা যেটা বললেন ওয়ার্নিং সাইন করলো, যদি কারো ভমিটিং হয়, বমি হচ্ছে, পাতলা পায়খানা হচ্ছে বা রক্তক্ষরণ হচ্ছে, সে দেখবে যে পায়খানার সঙ্গে রক্ত চাচ্ছে, কালো পায়খানা, ব্রাশ করলে রক্ত, এই ধরনের প্রবলেম যদি হয়, তারপরে ধরেন তার যদি শ্বাসকষ্ট হয়, কাশি কাশি ভাব, অথবা এই যদি কারো যে গর্ভবতী মহিলা, তাদের কিন্তু ঘরে না থাকাই উচিত, তারা কিন্তু হাসপাতালে ভর্তি হয় চিকিৎসা। আরেকটা হল যাদের কোমরবিডিটি থাকে, যেমন বয়স্ক মানুষ, হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, আগেরই কিডনি রোগী আছে, সিকেডি বা রেনাল ফেলের রোগী আছে, ক্যান্সারের রোগী, স্ট্রোকের রোগী, হার্টের রোগী, ইমিউনিটি যাদের কম, এই ধরনের যাদের রোগ, তাদের কিন্তু হসপিটালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া উচিত, কারণ ঘরে থাকা কিন্তু নিরাপদ না। কারণ ঘরে থাকলে হঠাৎ একটা অঘটন ঘটলো, কারণ একবার যদি শকে চলে যায় তা কিন্তু বাঁচানো খুব কঠিন হয়ে যায় আর কি। সুতরাং এই ধরনের রোগে যারা ভুগেন, বিশেষ করে বাচ্চা, বয়স্ক, তাদেরকে কিন্তু এক্সট্রা কেয়ার নিতে হবে। তারা ঘরে বসে সময় নষ্ট করবেন না, কারণ সময় নষ্ট করলে ধরুন আমরা অনেক সময় রুগী পাইছি, এই রুগী মনে করে দেখি 2 দিন 3 দিন, বা একটু জ্বর হলে, সর্দি কাশি হলে কে আর পাত্তা দেয়, দেখি দেখি করতে রুগী শখে চলে গেল, যেটা আমি আগে বললাম ধরন বদলে গেছে, বোঝা যায় না, রুগীও বুঝতে পারে না, অনেক সময় ডাক্তাররাও কিন্তু বুঝতে পারে না, আমরাও বুঝতে পারি না যে কি হলো, রুগী হঠাৎ করে খারাপ হয়ে গেল। সেই জন্য যে কারো যদি এরকম লক্ষণ দেখা দেয়, আপনারা অবহেলা করবেন না, চেষ্টা করে নেবেন, সে অনুযায়ী ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেবেন। পরামর্শ ডাক্তার আজকাল যদি যেতে পারেন তার কাছে গেলেন, তাহলে টেলিফোন, টেলিমেডিসিন, এইভাবে তো চিকিৎসা নেওয়া সম্ভব, ওইভাবে একটা মতামত নিয়ে রাখবেন ডাক্তার। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। ধন্যবাদ সাথেই থাকার জন্য। চলে যাচ্ছি সরাসরি ABM আব্দুল্লাহ স্যারের কাছে। স্যার, 2024 সালে আপনার কি মনে হয় ডেঙ্গুর ভয়াবহতা কি আমরা এই বছর একটু নিয়ন্ত্রণে আনতে পারবো আগামী বছরের অভিজ্ঞতার আলোকে? না, প্রথম কথা যে আমাদের তো একটা অভিজ্ঞতা হয়ে গেছে, গত বছরের অভিজ্ঞতার আলোকে বুঝতে পারছি। আমাদের ধরেন সবাই জনস্বাস্থ্যকর্মী বলেন, ডাক্তার বলেন, স্বাস্থ্যকর্মী আমরা যারা আছি, নার্স বা টেকনিশিয়ান, সবাই কিন্তু মোরাল, ইভেন জনগণ কিন্তু ডেঙ্গু সম্বন্ধে সব কম বেশি বুঝে। সুতরাং ওই আগের অভিজ্ঞতা থেকে মনে রাখতে হবে যেটা আমাদেরকে প্রতিকার পদ্ধতিটা সবচেয়ে বেশি। একটা ভয় হলো ডেঙ্গুর চরিত্র হলে কিন্তু 4টে সিরোটাইপ থাকে, ডেন 1, 2, 3, 4। এখন কারো যদি প্রথমবার ডেঙ্গু হয় সিরিয়াস হয় না, নাও হতে পারে, ইভেন অনেকের ডেঙ্গু হয়েছে হয়তো নর্মাল সর্দি কাশি জ্বর মনে করছে, সিরো ডেঙ্গু বুঝে নাই, কিন্তু সেকেন্ড টাইম বা থার্ড টাইম বা ফোর্থ টাইম যদি হয় সিরিয়াস হতে পারে। যেহেতু গতবার মনে আসছে আপনার অনেক কিন্তু ডেঙ্গু রোগী ছিল, 3 লক্ষের উপরে ছিল ডেঙ্গু রোগী, আক্রান্ত ছিল অনেক। এখন যদি তারা আবার এইবার আল্লাহ না করে যদি দ্বিতীয়বার আক্রান্ত হয় বা তৃতীয়বার বা চতুর্থবার, তাদের ঝুঁকিটা কিন্তু সবচেয়ে বেশি। সেই জন্যই আমাদেরকে এইবার সবাইকে খুব কেয়ার নিতে হবে, ঢিলা ঢালা করা যেন আমরা গা ছাড়া ভাব যেন না থাকি, অথবা যে দেখি একটু এরকম দেখিতেই করে যেন সময় ক্ষেপণ না করেন। একটু ঝুঁকি কিন্তু আমাদের রয়েছে, আমাদেরকে অবহেলা করা চলবে না, সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। আমরা প্রতিরোধমূলক যা যা ব্যবস্থা করা দরকার সেগুলো কিন্তু নিতে হবে। প্রশাসন এই ব্যাপারে গতবারে কিন্তু সচেতন ছিল, কারণ হাসপাতাল যদিও রুগীতে সয়লাভ ছিল, তারপরেও কিন্তু প্রশাসন থেকে বা স্বাস্থ্য মন্ত্রণালয় তারা কিন্তু চেষ্টা করছে। এখানে স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তর, তাদের কাজ হলো রুগী হলে চিকিৎসা দেওয়া, এই তো। আর আমি যেটা বলি, রুগী যেন কম হয়, রুগী যেন না হয়, মানুষ যেন ভালো থাকে, আক্রান্ত যেন কম হয়, এইটা আমাদের জন্য জরুরি আর কি। জি স্যার, এই যে তীব্র গরমে আমাদের আসলে লাইফস্টাইলে কি কি ধরনের চেঞ্জ আনলে আমরা সুস্থ থাকতে পারবো এবং হিট স্ট্রোকের মতন ঘটনা থেকে প্রতিকার পেতে পারবো, এইরকম একটা সচেতনতামূলক মেসেজ যদি আপনি আপনার চেয়ার থেকে দেন আমাদের দর্শকদের জন্য। তো প্রথম কথা হলো যে যেহেতু গরম আছে, আমি তো চাইলেই রাতারাতি গরম তো বদলাতে পারবো না। সুতরাং আমাদেরকে আমাদের সুস্থতার জন্য, আমাদের বাঁচার জন্য, দেশের মানুষের জন্য যা যা করা দরকার, তার মধ্যে মূল কথাটাই হলো যেটা আমি আগেও বললাম, অযথা অপ্রয়োজনীয় কেউ রোদে যাবেন না। মানে রোদ গরম থেকে আপনাকে যতটুকু সম্ভব প্রোটেকশন দেবেন, বেশি বেশি করে পানি খান করবেন, কিন্তু আমাদের একটু লবণ মিশিয়ে নেবেন।
কারণ পানির সঙ্গে বডির লবণ বেড়ে তাতে ক্লান্তি লাগবে, টায়ার্ড লাগবে, দুর্বল লাগবে। ধরনের খাবার আমরা খাবো বা অ্যাভয়েড করব? খাওয়া দাওয়ার কথাটা হলো, প্রথম কথা হলো যেমন পানীয়ের কথা বললাম, বিশুদ্ধ যেন হয়। রাস্তাঘাটে বিভিন্ন রকমের শরবতের নামে যা বিক্রি হয় এগুলো আপনার কেউ পান করবেন না। রাস্তাঘাটে খোলামেলা খাওয়া দাওয়া করবেন না, ওপেন যেগুলোতে ধুলাবালি মিশ্রিত থাকার সম্ভাবনা থাকে এটা করবেন না। ফলমূল যার সাধ্য অনুযায়ী খেতে পারেন। গুরুপাক বলি আমরা, এই গুরুপাক খাদ্যগুলিকে অ্যাভয়েড করা ভালো, এতে হজমে ডিস্টার্ব হয়, এগুলো অ্যাভয়েড করা। খাসি গরু চর্বিটা একটু অ্যাভয়েড করবেন। খুব বেশি বেশি পোলাও বিরিয়ানি এগুলো তো অনেক সময় খাওয়ার ধুম পড়ে যায় অনেক সময়, তো এইগুলো কিন্তু অ্যাভয়েড করা উচিত। সোজা কথায় সহজ প্রাচ্য যেগুলো আছে এগুলো খাবেন। ব্যালেন্স ডায়েট, মাছ মাংস স্বাভাবিক খেতে পারবেন, শাকসবজি বেশি খাবেন, ফলমূল খাবেন, এতেই কিন্তু ভালো থাকবেন। তবে ওই কথাটা মনে রাখতে লিকুইডটা একটু বেশি বেশি পান করতে হবে, এটা জরুরি হবে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে চ্যানেল 9কে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজ এই পর্যন্তই। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন আর চোখ রাখুন চ্যানেল 9-এর পর্দায়।